আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা সামারাইজেশনের সেই টেকনিকটাই শিখব যে টেকনিকটা আমরা শিখলে আমাদের প্যাসেজটাকে 3 ভাগের 1 অংশ লেংথে আমরা লিখতে পারবো। সেই টেকনিকটা আগে জেনে নিব এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। তাহলে আজকে আমরা শিখব কিভাবে আমরা একটা বড় প্যাসেজকে ছোট আকারে ছোট লেংথে কেটে কাটছাট করে ছোট লেংথে করা যায়, ছোট আকারে আমরা উপস্থাপন করব। সেই টেকনিকটা আজকে শিখব। তাহলে আমাদের টপিক কি? সামারাইজেশন। তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে আমাদের প্রথমত আমি বলে নিব, তোমাদের প্যাসেজের মধ্যে থাকবে কম্পাউন্ড সেন্টেন্স, থাকবে কমপ্লেক্স সেন্টেন্স, থাকবে সিম্পল সেন্টেন্স। যে কোনো সেন্টেন্সই থাকুক না কেন তোমরা কি করবে? শর্টকাট করবে। তাহলে শর্টকাট করার প্রথম নিয়ম হলো, প্রথমে তোমরা করবে সিম্পল সেন্টেন্সে লিখবে এবং সিম্পল সেন্টেন্সের মধ্যে কোন প্যাটার্নটা তোমরা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে এরকম, যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজও তোমরা লিখবে না, সংক্ষেপে অ্যাডভার্বই লিখবে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখা যেতে পারে একদম ছোট্ট করে, তাও এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই একটা প্যাটার্নে তোমরা লিখতে পারো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পরেও থাকতে পারে, তোমরা সেটাকে কাটছাট করে ছোট করে নেবে। হ্যাঁ, পরে থাকতে পারে, আগে থাকতে পারে, যেভাবে থাকে তোমরা এইভাবে করবে, তোমরা ছোট করে নেবে, অ্যাডভার্ব আকারে লিখবে, বিশেষ করে অ্যাডভার্বে পরিণত করবে। তাহলে এই প্যাটার্নটাতে তোমরা লেখার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম একটা টেকনিক, আমি আরও কিছু টেকনিক থাকবে, আমি প্রত্যেকটা টেকনিক নিয়ে আলোচনা করব। তাহলে এইভাবে যদি হয় তাহলে কি লিখবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ এরকম থাকবে। এরকমভাবে তোমরা লিখবে। এই প্যাটার্নটা তোমরা অ্যাপ্লাই করবে, যেটাই থাকুক না কেন। যেমন আমার একটা থাকতে পারে এরকম, যে এক্সাম্পল আমি দিচ্ছি, এটা যদি এক্সাম্পল হয় তাহলে এরকম হতে পারে, যেমন আমি অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে আগেই আমি দিয়ে দিই, যেমন দিলাম at the eve of his departure of the cabin he packed all the necessaries including clothes, papers and other small items. সাপোজ এরকম একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটা অনেক বড়। এট দ্য ইভ অফ হিজ ডিপার্চার of the cabin he packed all the necessaries including clothes, papers and other small items. এরকম একটা সেন্টেন্স আছে। তাহলে এই যে দেখো, এট দ্য ইভ অফ হিজ ডিপার্চার অফ দ্য কেবিন, এটার অর্থ হলো সে তার কেবিন ত্যাগ করার প্রাককালে, অ্যাট দ্য ইভ অফ প্রাককালে, হি প্যাকড অল হিজ নেসেসারি, সে তার প্রয়োজনীয় সমস্ত জিনিস গুছিয়ে নিল। ইনক্লুডিং এগুলোর মধ্যে কী ছিল? ক্লোথস, তার জামা কাপড় ছিল, পেপারস, তার কাগজপত্র ছিল এবং অন্যান্য ছোটোখাটো টুকিটাকি জিনিস ছিল।
তো এখন এত বড়টাকে আমি এত বড় করে না লিখে আমি কি লিখতে পারি, এটাকে এখন সংক্ষেপে আমি লিখবো যে সে আমি লিখবো বিফোর, এই যে অ্যাট দ্য ইভ অফ হিজ ডিপার্চার অফ দ্য কেবিন, এটাকে সংক্ষেপে আমি লিখবো বিফোর 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 লিভিং, লিভিং মানে ত্যাগ করা, ডিপার্চার অর্থ ত্যাগ করা, আমি বিফোর ডিপার্চারও লিখতে পারি, বিফোর লিভিং দ্য কেবিন, কেবিন কেবিন ত্যাগ করার পূর্বে সে কি করলো, হি প্যাকড অল হিজ বিলঙ্গিংস, বিলঙ্গিংস আমি দিলাম, বিলঙ্গিংস মানে এই যে নেসেসারি থিংস মানে তার যা কিছু ছিল, বিলঙ্গিংস তার সাথে যা কিছু ছিল এটা বিলঙ্গিংস, বিলঙ্গিংস আমি তাহলে কটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা ওয়ার্ড হলো, এখানে ছিল কটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে আমি এইখানে শেষ করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে 21টা ওয়ার্ডকে আমি এখন কটা ওয়ার্ডে নিয়ে আসলাম, 9টা ওয়ার্ড হয়ে গেল বিফোর লিভিং, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়ার্ড হয়ে গেল, প্রায় 3 ভাগের 1 অংশ হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে তোমরা ছোট করে নেবে। তাহলে আমি এখানে দেখো সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস কি অবজেক্ট, এই প্যাটার্নটা আমি অ্যাপ্লাই করলাম। আর এইখানে এই যে অ্যাট দ্য ইভ অফ হিজ ডিপার্চার অফ দ্য কেবিন, এটাকে ছোট্ট করে আমি বিফোর লিভিং, বিফোর অ্যাট দ্য ইভ অফ এইটাকে আমি বিফোর লিখলাম, আর ডিপার্চার অফ দ্য কেবিনকে লিভিং দ্য কেবিন দিলাম, ছোট্ট হয়ে গেল, তাই না? তাহলে এইভাবে তোমরা এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা এই যে আমরা অনেক সময় বলে এক্সটেনশন, এক্সটেনশনটাকে অনেক বড় এক্সটেনশন থাকতে পারে, যে এখানে অনেক কিছু ছিল আমি ছোট্ট করে বিলঙ্গিংস দিয়ে দিছি, তাহলে এই এক্সটেনশন কমানোরও তো সিস্টেম আছে, তাই না? অনেক কথা না বলে আমি যেই কথাটা বললে আমার মনের ভাবটা প্রকাশ হয়ে যাচ্ছে সেই কথাটাই আমি এখানে লিখে দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা একটা প্যাটার্ন দেখলাম, এইভাবে আমরা একটা প্যাটার্ন অ্যাপ্লাই করতে পারি সামারিতে। সামারি কি করার জন্য, সামারির দৈর্ঘ্যকে, বড় দৈর্ঘ্যকে ছোট করার জন্য, 3 ভাগের 1 ভাগ করার জন্য একটা গেল। আরেকটা হলো নাম্বার 2 হলো নাউন ইন অ্যাপোজিশন, নাম্বার 2 হলো নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন এই টার্মটা ইউজ করে। এখন নাউন ইন অ্যাপোজিশন বলতে কি বোঝায়, আমি গ্রামার ক্লাসে বলেছিলাম নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে নাউনের পরে যে ভার্বগুলো থাকবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স থাকতে পারে, এগুলোর মধ্যে কি থাকে, দুইটা কম্পাউন্ডের মধ্যে দুইটা ভার্ব থাকবে, দুইটাই ফাইনাইট ভার্ব থাকবে, আবার কমপ্লেক্স সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাট অন্য প্রান্তে আবার ডিপেন্ডিং ক্লজের মধ্যে একটা ভার্ব থাকে অবশ্য। এই যে এই ভার্বগুলো, এতগুলো ভার্ব আমরা অ্যাভয়েড করার জন্য কি করব, নাউনের পরে প্রপার নাউন, প্রপার নাউনের পরে প্রপার নাউনের পরে একটা কমা দিব, কমার পরে কমা দিয়ে আমি কি করবো, এই যত ভার্ব আছে সবগুলো ভার্ব আমি একটা কমা দিয়ে ভার্বটাকে বাদ দিব, ওমিট করব, ওমিট মানে কি বাদ দিব, বাদ দিয়ে এবং এখানে আরও কিছু বাদ দিব, আমাদের এখানে যেমন হু প্লাস হু, হুইস, এরকম রিলেটিভ প্রোনাউন প্লাস হচ্ছে কি থাকবে, একটা ভার্ব থাকতে পারে, যে কোনো একটা ভার্ব থাকবে, এই দুইটা জিনিস এগুলো আমি বাদ দিতে পারি, বাদ দিব, বাদ দিয়ে কমা দিব, বাদ দিয়ে এই জায়গায় কী দিব, কমা দিব, কমা দিয়ে আমি আমার যে প্রপার নাউনের যে কমপ্লিমেন্টগুলো আছে, যে গুণগুলো আছে, যেই তিনি যে কাজগুলো করেন সেই কাজগুলো বা তার ওয়ার্কস, ওয়ার্কস মানে তার কর্মের পরিধি, এসব কিছু, বা তিনি একটা জায়গায় ভিজিট করছেন, কোন কোন জায়গায় ভিজিট করছেন ওই জায়গাগুলো আমি খালি লিখে টিখে দিয়ে তারপর লাস্টে আমি কি করব, মেইন আমার ফাইনাইট ভার্বটা লিখবো, অথবা এখানে ফাইনাইট ভার্ব লিখলাম, বাকি জায়গাগুলো আমি কমা কমা দিয়ে বসিয়ে দিলাম। তো এইভাবে এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। তাহলে নাউন ইন অ্যাপোজিশন কি, নাউনের পরে যখন রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বকে বাদ দেওয়ার যে সিস্টেম, যে টেকনিক, সেটাকে কি বলা হয়, নাউন ইন অ্যাপোজিশন। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করে আমরা কি করব, আমাদের সামারিটাকে বড় থেকে ছোট করতে পারি। যেমন আমি একটা বলতে পারি এরকম, যেমন ধরো আমাদের
হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আমি অন্য একটা ভাবে শুধু শুধু শেখাই নাউন ইন পজিশনটা কি এরকম এটা শেখাচ্ছি। যেমন দিলাম আব্দুস সালাম is our principal. He is M.A. He is very learned and wise person. তাহলে এখানে আব্দুস সালাম হলো প্রপার নাউন, এইটা নাউন। এই নাউনের প্রপার নাউন সম্পর্কে আমি কথা বলবো। ইজ আওয়ার প্রিন্সিপাল এর একটা পরিচিতিকে, তিনি আমাদের প্রিন্সিপাল। তারপরে তার আরেকটা হলো কমপ্লিমেন্ট হলো তিনি এমএ পাস করেছেন। তারপরে তিনি হচ্ছেন একজন লার্ন পারসন এবং তিনি ওয়াইজ পারসন। এতগুলো কমপ্লিমেন্ট ওনার, এতগুলো গুণ ওনার। আচ্ছা তাহলে আমি এটাকে কি করতে পারি, শর্টকাট করে আমরা লিখতে পারি আব্দুস সালাম কমা দিয়ে এই যে ইজের পরে ইসের পরিবর্তে দিলাম কমা আওয়ার প্রিন্সিপাল। আওয়ার প্রিন্সিপালের আগে কি দিতে পারি, এই যে লার্নড অ্যান্ড ওয়াইজ প্রিন্সিপাল, তাই না? এই কমপ্লিমেন্টগুলো এই প্রিন্সিপালের আগে নিয়ে আসতে পারি। আওয়ার লার্নড অ্যান্ড ওয়াইজ, আচ্ছা লার্নড আমি বাদ দিলাম, ওয়াইজ বাদ দিলাম, লার্নড প্রিন্সিপাল ইজ, তারপরে কমা, এখানে কমা দিয়ে এই যে পরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা পরে দিলাম ইজ এমএ। মানে এইখানেও ইজ ছিল, এখানেও একটা ইজ আছে, দুইটা সেম বার্ব। তাই এই বার্বটা আমি এখানে ব্যবহার না করে লাস্টে গিয়ে আমি এইখানে এসে ব্যবহার করলাম। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল। এখানে এই যে নাউন ইন পজিশন দিয়ে আমি সেন্টেন্সটাকে ছোটো করে নিলাম, ইজ এমএ, তাই না? অথবা এই যেহেতু এমএ দিছি, এমএ মানে তো লার্ন, শিক্ষিত, তাহলে আমি এখানে ওয়াইজ দিতে পারি, আওয়ার ওয়াইজ প্রিন্সিপাল ইজ এমএ। তাহলে লার্ন এমএ দিলে তো লার্ন হয়ে গেল, তাই না? তাহলে আমি ছোট্ট করে নিলাম। এই যে এত বড়টাকে আমি কীভাবে ছোটো করলাম, এই যে নাউন ইন পজিশন দিয়ে কমপ্লিমেন্টগুলো আমি বসিয়ে দিলাম কমা দিয়ে শুধু, আর একটা ফাইনাইট ভার্ব রাখলাম। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে এইভাবে কি করব, আমরা সামারির দৈর্ঘ্যটাকে ছোট করে ফেলবো। আরেকটা টেকনিক হলো, আরেকটা আমি দিই, আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন এরকম দিতে পারি, ইয়েস্টারডে মাই সুইট পাপা bought Ferrero Rocher Cadbury chocolate for me from Agora daily shopping mall at উত্তরা। আচ্ছা এখন দেখো, ইয়েস্টারডে মাই সুইট পাপা বট Ferrero Rocher Cadbury chocolate for me from Agora daily shopping mall at উত্তরা। আচ্ছা তাহলে এইখানে দেখো, ইয়েস্টারডে গতকাল, এটা হলো অ্যাডভার্ব, এটা আমরা রাখবো। তারপর মাই সুইট পাপা, এইখানে শুধু যদি বলি পাপা, শুধু বলি পাপা, এখানে মাই দেওয়ার দরকার নেই। পাপা বলতে যখন আমি পাপা লিখবো তখন মানে আমার পাপা, আমি বুঝতেই পারছি, যখন পাপা লিখবো এখানে আর মাই পাপা দেওয়া লাগবে না। তো পাপা বট মি, তো আমি বলেছিলাম তোমরা আন্ডারলাইন করবে ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো। তাহলে আমি যেগুলো রাখবো সেগুলো এইভাবে আন্ডারলাইন করলাম, এই যে এটা রাখবো, তারপরে শুধু পাপা রাখবো,
আচ্ছা বট আনলো, কি এনেছেন? প্যারারো চকলেট, প্যারারো রসার ক্যাডবেরি চকলেট। আমি এই ক্যাডবেরি চকলেট টকলেট কিছু লেখা লাগবো না। আমি যখন প্যারারো রসার লিখবো তখন চকলেট বক্স, এখানে যদি এখানে একটা বক্স আছে, বক্স দিই, প্যারারো রসার বক্স ফর মি, কোথা থেকে এনেছে? ফ্রম আগোরা, ফ্রম আগোরা একটু দিলে হবে। আগোরা বললে আমরা জানি যে আগোরা ডেইলি শপিং মল, এটা একটা একটা শপিং মলের একটা ব্র্যান্ডের নাম। তো শুধু আগোরা দিলে আমরা বুঝি যে আগোরা। আর কোথায় অবস্থিত? উত্তরা, এইটাও দরকার নাই আমাদের। তাহলে আমরা কত ছোট করে ফেলতে পারতেছি আমরা ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমি এখানে ইম্পর্টেন্টগুলো কি লিখে বলতেছি এখানে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে পাপা বট, বট প্যারারো রসার, প্যারারো রসার একটা কি ক্যাডবেরি চকলেটের একটা একটা ব্র্যান্ডের নাম। তো এটা বললেই আমরা বুঝি যে এটা ক্যাডবেরি চকলেট। আর ক্যাডবেরি চকলেটের জন্য লিখলাম না, রসার বক্স আনছে, বক্স বললে একটা আনে নাই, একটা বার আনে নাই, আমি বক্স বললে বুঝবো, এটা বক্সটা আমাকে লিখতে হবে, বারও হতে পারে। তাহলে বক্স ফর মি, ফর মি কার জন্য এনেছে? আমার জন্য এনেছে। ফ্রম, কোথা থেকে এনেছে? আগোরা, আগোড়া থেকে এনেছে। বেশ কত ছোট হয়ে গেছে, তাই না? তাহলে এভাবে তোমরা ছোট করতে পারো। আর একটা লাস্ট একটা দিই আমি, একটা উদাহরণ দিতে পারি, এইটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা থাক, আজকে এইভাবে এইখানে থাক, এইভাবেই তোমরা ছোট করে নেবে, আর বড় করব না ক্লাসটা। তো আমরা তাহলে জানলাম কিভাবে আমরা বড় একটা প্যাসেজকে কোন কোন টেকনিক অবলম্বন করে আমরা ছোট করতে পারি। বলছিলাম আমরা কোন টেকনিকটা, আমরা সিম্পল সেন্টেন্স লিখবো। অবশ্য সিম্পল সেন্টেন্সে অনেকগুলো প্যাটার্ন আছে, সব প্যাটার্ন না। আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে আমরা কি করব? সামারিতে লিখবো। অথবা আমরা আরেকটা অ্যাপ্লাই করবো, বলছিলাম যে কোনটা আমরা হচ্ছে করব হচ্ছে যে নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন এটা ব্যবহার করব। নাউন ইন অ্যাপোজিশন আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি। আরেকটা টেকনিক অবশ্যই আমাকে দেখাতে হবে, কারণ আমি এই ক্লাসটা এইভাবে কাটসাট করার যে রুলস, এটা আর দেখাবো না। পরের ক্লাসে শুধু দেখাবো কিভাবে আমরা স্ট্যান্ডার্ড করতে পারি আমাদের রাইটিংটাকে। এই ইয়েটা আমরা নিজের ভাষায় কিভাবে লিখব এবং কিভাবে স্ট্যান্ডার্ডভাবে নিজের ভাষা লিখবো, ওটা দেখাবো। আচ্ছা তাহলে আরেকটা টেকনিক হলো, আমাদের কি করব? আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, এই যে প্যাটার্নটা এইটাও অ্যাপ্লাই করবো, আমরা অ্যাপ্লাই করতে পারি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ কি? ভার্বের আগে টু বসানো, এবং ভার্ব, সেই ভার্বটা কি বেস ফর্মে থাকবে। আর ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে ভার্ব টু প্লাস একটা ভার্বের বেস ফর্ম প্লাস, যেটাকে B1 বলো তোমরা, প্লাস কি করবো আমরা? B1 না, বেস ফর্মে বলবো আমরা, প্লাস হচ্ছে জিরো বলতে পারি, ভার্ব জিরো প্লাস হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব প্লাস সাম ওয়ার্ডস, এইটাকে কি বলা হয়? ইনফিনিটিভ ফ্রেজ। আর যখনই সাম ওয়ার্ডস থাকবে না, বা টু প্লাস ভার্ব জিরো, মানে ভার্বের মূল বেস ফর্ম বা মূল ভার্বের মূল রূপ, যেটাকে মূল কি বলে, ভার্বের যে মূল রূপ তা সেটা বসালাম। তা বসিয়ে আমরা কি করতে পারি? আমরা ভার্বটাকে একটা বড় সেন্টেন্সকে ছোট আকারে লিখতে পারি। যেমন এটা এরকম হতে পারে, হি ওয়েন্ট হিজ ভিলেজ হোম, হি visited his old grandmother, she is 80 years old.
তাহলে এই তিনটা সেন্টেন্সকে আমরা এখন একটা সেন্টেন্সে পরিণত করবো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কী বলছিলাম, ইনফিনিটিভ, তাই না? ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমি লিখবো এখানে এরকমভাবে যে সাবজেক্ট হলো হি, তারপর ভার্ব কি ওয়েন্ট, তাই না? হি ওয়েন্ট, আমি এখানে লিখলাম ওয়েন্ট হিজ